শুধুমাত্র কিন্তু নেতানিয়াহু বা ইসরায়েল নয়, এমন অনেক দেশ রয়েছে যারা আমেরিকাকে গডফাদার মনে করে, যারা মনে করে যে আমেরিকাই যেন সেই দেশগুলোকে চালাচ্ছে, আমেরিকার সিদ্ধান্তকে তারা তাদের দেশের সিদ্ধান্ত বলে মনে করছে। তাহলে সেই দেশগুলোর জন্য এটা কি একটা শিক্ষা নয় যে যাকে আমি বাবা মনে করলাম সে আসলে যে কোনো মুহূর্তে আমাকে ডুবিয়ে দিতে পারে? বিরাট শিক্ষা, বিরাট শিক্ষা। আর এই পাশের যে হ্যাবিটটা, এটা আগে চেঞ্জ হওয়া দরকার। পয়েন্টটা হচ্ছে সম্মান করতেই পারি, তার মানে বাবা বলে ডাকবো না, কাকু বলো জেঠু বলো, অসুবিধা নেই, বাবা কেন? পয়েন্টটা হচ্ছে খুব ইজি একটা কনসেপ্ট আপনাকে আমি বলি, খুবই ইজি কনসেপ্ট হচ্ছে আমেরিকা বিভিন্ন দেশের ইকোনমিক স্টেক হোল্ডারশিপে ঢুকেছে এবং আমেরিকা মনে করে তাদেরকে পাশে রেখে আমেরিকা বিভিন্ন রকম ভাবে তাদেরকে ইউটিলাইজ করতে পারে। কিন্তু বটম লাইনটা কি? বটম লাইনটা হচ্ছে ইউটিলাইজেশন না, বটম লাইনটা হচ্ছে এই ইউটিলাইজেশনের জন্য আমেরিকার ইকোনমি যা হয়েছে সেই সকল দেশ সাফার করেছে যারা আমেরিকার সাথে বন্ধুত্ব করছে। সব কটা দেশ আইদার সাবঅর্ডিনেটেড অর ইন দ্য সাফারিং জোন। এবং এটা যে মিডিল ইস্টের দেশগুলো জানে না সেটা না, তারাও জানে, আফ্রিকার দেশগুলো জানে, এশিয়ার দেশগুলো জানে, সবাই জানে। আর এখন যে ঘটনা আমেরিকার ঘটেছে সেটাই হচ্ছে রিয়েলিটি, সেটাই হচ্ছে যেটা হওয়া উচিত ছিল এবং সেই ঘটনাটাই ঘটেছে। এই যে এন্টায়ার প্রসেস যেখান থেকে যা হয়েছে, দিস প্রুভস যে ডোনাল্ড ট্রাম্প একটা বড় সড়ো ফেলিয়ারের নাম অ্যাজ আ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং ডোনাল্ড ট্রাম্পের এই ফেলিয়ার ভীষণ রকম ভাবে আমেরিকার ইমেজকে এফেক্ট করছে এবং এন্টায়ার ওয়ার্ল্ডের কাছে আমেরিকার অ্যাকসেপ্টেন্সকে এফেক্ট করছে। সুভাষবাবু, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, তার পাশ থেকে যুদ্ধের সময় যারা পাশে এসে দাঁড়িয়েছিলেন তারই দলের লোক, তারই আধিকারিক, তিনি সরে যাচ্ছেন। তুলসি গাবার্ড বলছেন যে এই যে ইরানে পরমাণু আছে কিনা বা এই যে কথাটা ট্রাম্প বলেছেন, তিনি বলছেন তিনি এই বিষয়ে কিছু বলতে পারবেন না, পুরোটাই প্রেসিডেন্ট জানেন। না, এখানে দুটো স্টেটমেন্ট তুলসী গাবার্ডের খুব লক্ষণীয়। আজ থেকে 3-3.5 মাস আগে, ইফ আই এম নট রং, আপনাদের আর্কাইভে থাকবে, আমারই ইন্টারভিউ ছিল, আমি সেখানে প্রথমবার এটা নিয়ে বলেছিলাম যে তুলসী গাবার্ড যেখানে বলছেন, অর্থাৎ ডিএনআই এর অফিসিয়াল চ্যানেল থেকে উনি বলেছিলেন যে আমাদের কাছে এরকম কোনো প্রমাণ নেই যে ইরানের কাছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে, উইচ ইজ সিমিলার টু মোজাদের করা যে স্টেটমেন্টটা কিছুদিন আগে বেরিয়েছে। তো সেই তুলসী গাবার্ড যখন এই কথাটা বলেছিল, সেটা আমি যতটা ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার জানি বা ইন্টেলিজেন্স ওয়ার্ক প্রসেস জানি, ইন্টেলিজেন্স এই রিপোর্টগুলো কিন্তু মুখের কথায় দেয় না, লিখিত ভাবে তার প্রায়োরিটি সেট করে দেয়। কারণ প্রেসিডেন্টের অত পড়া শোনা করার দরকার নেই, প্রেসিডেন্ট ওটাকে যাতে সহজভাবে বুঝতে পারে সেইভাবে করে দেয়। প্রেসিডেন্ট সেটা অবশ্যই অত্যন্ত গুরুত্ব নিয়ে পড়াশোনা করেছে আশা করি। এই পড়াশোনাটা করার পরে কি করে সেই প্রেসিডেন্ট এটা ডিসিশন নিল যে ইরানকে আক্রমণ করা দরকার, তার জাস্টিফিকেশনে সে বলেছিল যে আমি ডিএনআই এর কথা মানি না। মানে যে ইন্টেলিজেন্সের সব থেকে বড় অর্গানাইজেশন, সেই ইন্টেলিজেন্সের সব থেকে বড় অর্গানাইজেশনের সব থেকে বড় মাথা যখন আপনাকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রায়োরিটি, হাই প্রায়োরিটি নোট দিচ্ছে এবং সেটাকে আপনি বিশ্বাস করতে রাজি নন, তার দুটো কারণ হতে পারে। এক, ইউ ডোন্ট ট্রাস্ট ইউর ওন এমপ্লয়িজ, আপনি আপনার নিজেদের লোককে বিশ্বাস করেন না। দুই, আপনি আপনার রাষ্ট্রের নিজস্ব সংস্থাকে বিশ্বাস করেন না। তিন, আপনার কাছে এত বড় কোনো অল্টারনেট সংস্থা আছে যার ইনফরমেশনকে আপনি আপনার নিজের সংস্থার ইনফরমেশনের থেকে বেশি প্রায়োরিটাইজ করেন। এই প্রতিটা ফ্যাক্টরকে যদি আমি কনসিডার করি, একটা সহজ সোজা লাইনে আনি, আমেরিকার নিজস্ব স্টেবল অর্গানাইজেশনকে, আমেরিকার নিজস্ব স্টেবল সাংবিধানিক স্বীকৃতিপূর্ণ অফিসগুলোকে ট্রাম্প অপমান করেছেন এবং ট্রাম্প দিনের পর দিন তাদের বুঝিয়েছে তারা ইনকেপেবল, ইনকম্পিটেন্ট। এই ইনকেপেবল, ইনকম্পিটেন্ট ফিলিংসটা আসার সঙ্গে সঙ্গে যখন আজকে অ্যান্টি টেররিজম হেড রিজাইন করছে, যখন আজকের ডেটে দাঁড়িয়ে গিয়ে তুলসী গাবার্ড নিজে টুইট করে লিখছেন যে আমার দায়িত্ব রিপোর্ট দেওয়া, বাকি ফাইনাল অ্যানালিসিস আর ডিসিশন মেকিং পোটাসের দায়িত্ব, তখন বোঝাই বাহুল্য যে সবাই বুঝে গেছে যে কতটা মিথ্যের উপরে পরিব্রাজক হিসাবে নিজেকে ঘুরে বেড়ানো করছে এই ডোনাল্ড ট্রাম্প। এবং এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে একটা বালিকা বাকড়া বানিয়ে গোটা পৃথিবীর সামনে তুলে ধরছে। দিস ইজ ডিসগাস্টিং। কিন্তু এই ট্রাম্পের কথায় ভরসা করে নেতানিয়াহু তিনি কি ফেসে গেলেন? তিনি কোথায়? এটা এই মুহূর্তে সব থেকে বড় হয়তো প্রশ্ন। প্রাণ হারিয়েছেন, আমি এত বড় কথা বলছি আপনাকে।
কারণ আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না, আমি আপনাকে অনেস্টলি বলছি, সেটা হলো যে ইসরায়েলের মতো একটা দেশকে নেতানিয়াহুর এআই ভিডিও বার করাতে হবে কেন? কেন নেতানিয়াহুর নর্মাল একটা ছোট্ট স্টেটমেন্ট বা ভিডিও পাঠানো যাচ্ছে না কেন? ওয়্যার ইজ নেতানিয়াহু ফ্যামিলি? উনার ওয়াইফ কোথায়? উনার ওয়াইফকে দিয়ে কেন স্টেটমেন্ট করানো যাচ্ছে না? কেন এরকম একটা এমন অবস্থান দাঁড়িয়েছে যে মোজাদকে এত রকমের মানে চুনকালির মধ্যে দিয়ে গোটা খেলাটা খেলতে হচ্ছে? কোনো দরকার নেই না এই স্মোক ক্রিয়েট করার। তাহলে করছে কেন? তার মানে কি এটাই যে তারা কিছু হারিয়ে ফেলেছে অলরেডি? ও হারিয়ে ফেলেছে বলেই এখন ভয় পাচ্ছে? গড নোস। সুভাষবাবু, সেক্ষেত্রে তাহলে তো ইসরায়েল একটা বড় চাপে রয়েছে, যদি আজকে আমরা তর্কের খাতিরে ধরেও নিই যে নেতানিয়াহু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তাহলে তো ইসরায়েলের জন্য চাপ বাড়ছে। এটা তো ইরান নয় যে খামেনিকে সরিয়ে দেওয়ার পরেও আইআরজিসি যেভাবে লড়াই করছে, সেই লড়াইটা সত্যি দেখার মতো। প্রশ্ন দুটো আছে, একটা হচ্ছে আমার এটাতেও বিশ্বাস নেই যে খামেনি সরে গেছে। আমার বিশ্বাস খামেনি আউটপোস্ট থেকে কোথাও থেকে একটা ব্ল্যাঙ্কেট ওয়ার লড়ছে। দ্বিতীয় কথা হচ্ছে ইসরায়েল এই গোটা পদ্ধতিতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে ইসরায়েলের। ইসরায়েলের ক্ষতি হচ্ছে আমেরিকার কথা শুনে, ইসরায়েল ক্ষতি হচ্ছে ইরানকে আক্রমণ করে। এই যে ক্ষতি হওয়ার যে ক্ষতি আনটা, এটা কিন্তু ইসরায়েলকে অনেকদিন বহন করতে হবে, এবং সেই যে বহন করতে হবে সেখানে বলাই বাহুল্য আমেরিকা কিন্তু কতটা সাহায্য করবে আবার ডাউট আছে, কারণ আমেরিকার নিজস্ব ইকোনমি প্রচন্ড রকম ভাবে খারাপ এবং ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। তাহলে এই গোটা আপনার বলতে পারেন এই গোটা খেলাটার মধ্যে কে কোথায় দাঁড়িয়ে আছে, এটাই একটা বিরাট প্রশ্নবোধক ছিল। আপনি আগের আলোচনায় একটা কথা বলেছিলেন সুভাষিস বাবু, যে এই যুদ্ধ এত সহজে থামবে না, কারণ আর্থিক দিক থেকে ইরান আমেরিকার কাছে দুর্বল হতে পারে, কিন্তু প্ল্যান ওদের অনেক বেশি তীক্ষ্ণ, ওরা দৌড়িয়ে দৌড়িয়ে মারবে মারবে, এবং এবং তাই করবে। এবং আরেকটা কথাও আপনাকে আমি বলে দিই, আমেরিকা বাঁচার জন্য খুব তাড়াতাড়ি যুদ্ধ জয়ী এটা ঘোষণা করবে। তাতে লাভটা কি? এবং এটা হচ্ছে এই যে পাকিস্তানের যে লাভটা হয়েছে এটা বলে যে আমাদের 5টা রাফেল ফেলে দিয়েছে, ছবি দেখাতে না পারুক বলে তো দিয়েছে। ভোট ব্যাংককে স্যাটিসফাই তো করে দিয়েছে। ভোট ব্যাংককে স্যাটিসফাই করতে ট্রাম্প এটা করতে পারে যে কোনো মুহূর্তে। আগামী 72 ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটাতে পারে ট্রাম্প। যুদ্ধবিরতি বলে বলে দিল আমরা ইরানকে শাস্তা করে দিয়েছি, ইরানকে দেখিয়ে দিয়েছি আমি কি করতে পারি না পারি, দেখিয়ে দিয়েছি, কোনো চিন্তার ব্যাপার নাই, আমরা জিতে গেছি যুদ্ধ। সে তো বুঝলাম, কিন্তু ইরান কি এত সহজে চুপ করে যাবে? আজকে আমেরিকা বলে দিল, সিজফায়ার ঘোষণা করে দিল, ইরান মেনে নেবে? ইরান চুপ করে থাকবে? ইরান কেন চুপ করে থাকবে? কোনো ননসেন্সকে রিপ্লাই করার জন্য আপনাকে ননসেন্স হতে হবে না। কূটনীতি এটা বলে না। ও তো বলেছে যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে পিস টকস করিয়েছে, কি যায় আসে তাতে?